আমরা যাতে রবিন আঙ্কেলকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের মাঝে এমপি বানিয়ে আনতে পারি, এটাই আমাদের চাওয়া। সমাজে একজন একেবারে পরিষ্কার, ফর্সা, সুন্দর, বিনয়ী, ভালো মানুষ হইলে হয় না, কাজের লোক হইতে হয়। আমরা এমন একজন নেতা পেয়েছি যিনি কাজের লোক, যিনি কাজ আমাদেরকে দিতে পারবেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আগামীতে। আমি এই এলাকার খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষের জন্য আমি কাজ করব। আমি তাদের ভাই, আমি তাদের সন্তান, আমি তাদেরকে প্রাধান্য দিয়ে এলাকার শাসন ব্যবস্থা কায়েম করব। পক্ষ থেকে, ছাত্র দলের পক্ষ থেকে, যুব দলের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন যারা এখনো বসেন একটু। সবাই তালি দিবেন। হাবিবা, গত সরকারের আমলে যত লাইন বৈধ আছে এর চেয়ে বেশি অবৈধ, এই জন্য গ্যাসের সমস্যাটা। দ্বিতীয়ত এখানে মাদকের খুব সমস্যা, কেউ মানে না, গল্লিতে মুরব্বীও মানে না, পোলাপাইনও মানে না, কেউ ধমক দিলে তারে আবার রুই খাস। ইদানিং এলাকায় কিছু চোর আপনার বিভিন্ন জনের ক্ষয়ক্ষতি করতেছে এবং ব্যবসায়ীরা একটু ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। ইনশাল্লাহ আমরা অন্যান্য সমস্যাগুলি এলাকার স্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় লোকজন বলবেন। আমরা ব্যবসায়ী মহল থেকে, কাঠ ব্যবসায়ীর পক্ষ থেকে, আমাদের অন্তঃস্থল থেকে রবিন ভাইয়ের জন্য আগামী দিনের জন্য শুভকামনা রইল। রবিন ভাইয়ের ধারে শীষ বিপুল ফুটের মাধ্যমে বিজয় অর্জন করবে। কিশোর গ্যাং, এই কিশোর গ্যাং এর জন্য যেখানে সেখানে উঠতি বয়সের ছোট ছোট ছেলে পেলে, এই মানে এই গলিতে 10 জন, ওই গলিতে 5 জন, এই কিশোর গ্যাংটার জন্য আমি বন্ধ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এখন এই কিশোর গ্যাংয়ের জন্য অনেক মুখ ফুটে কথা বলতে পারে না, এদের মাদকের ব্যবসা করে, তারপরে এর সাথে জোয়া আছে, ক্যাসিনো গ্যাং আছে। এইটার ব্যাপারে আমি কঠোরভাবে হস্তক্ষেপ করার জন্য আহ্বান জানাচ্ছি। সিটি দ্বারা 70% রাস্তা এখনো কাঁচা। এই কাঁচা রাস্তা দিয়ে ময়লাওয়ালারা পরিষ্কার করে আইসা যেখানে পাকা সেখানে রাত্রে 10টার দিকে আইসা একটা ঝাড়ু দিয়া চলে যায়, আর তাদেরকে পাওয়া যায় না। আমরা যদি বললো যে এটা আমাদের কাজ না, আপনারা সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করেন। আমি, আমার স্ত্রী, আমার বউ, আমার ছেলে সন্তান নিয়ে আমরা ধানের শীষে ভোট দিয়ে আনুষ্ঠানিক ঘোষণা নিয়ে আমরা বাসায় আসব। সকলকে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এই এলাকায় বহুদিন পর্যন্ত আমাদের শোয়ার মতো, অর্থাৎ মৃত্যুর পরে শোয়ার মতো আমাদের একটু জায়গা নেই। এই কদ্দুর জায়গার জন্য আজকে নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, তাদের কাছে আমি অনুরোধ করব, দয়া করে মেহেরবানি করে অন্তত আমাদের এখানে ছোট্ট হোক বড় হোক একটু কবরস্থানের জায়গার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ করছি। এই এলাকা একটা স্কুলে হাত দিবেন, দেখবেন সালুদ্দিন সাহেবের তৈরি, একটা রাস্তা দিয়ে আপনি চলে যাবেন, সেইটাও সালুদ্দিন সাহেবের তৈরি। আমি দীর্ঘ প্রায় 25 বছর এই জায়গায় বসবাস করতেছি। দিনের ভিতরে একমাত্র তার পক্ষে সম্ভব হয়েছে যে বিভিন্ন বিদ্যুতের খুঁটিখানি বিদ্যুৎ, তাই না, বাড়িঘর ছিল না, গ্যাসের লাইন চলা, সমস্ত উন্নয়ন, বিশেষ করে ঢাকা শহরের মাঝে যত উন্নয়ন হয়েছে সবকিছু এই পরিবারটি করেছে। আমরা তাদেরকে পেয়েছি গরিব দুঃখী মেহনতি মানুষের কাছে, আমরা তাদেরকে পেয়েছি টাকা চিত্রা বিভিন্ন অনুদান মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে। তাহলে আমার আবেদন রবীন্দ্র ভাইয়ের কাছে, স্কুলের সন্তানরা যাতে খেলাধুলা মাঠ পায়, যত ছোট আকারে হোক বা বড় একটা মাঠ চাই আমি। আমাদের এখানে হলো যে আমরা একটু গোসল করছি, সেই পানিটাই রোডে গেলে পানি হয়ে যায়, হেঁটে যেতে পারি না। মেন হলো ড্রেন গুলো ব্লক হয়ে গেছে। তো আঙ্কেল আপনার কাছে চাইবো কি, পুরো শরীর ভরা কত ওষুধ আর আপনি দিবেন কত?
চাইতে চাইতে আর কত চাইবো, সবাই চাচ্ছে। তো আমার কোনো কিছু চাওয়ার নাই আঙ্কেল, আমার চাওয়া হলো আপনি আমাদের মাঝে এমপি হয়ে আসবেন, এটাই আমাদের চাওয়া। একদিন আপনার বাবার জন্য ভোট চেয়েছি দাঁড়ে দাঁড়ে, আমরা ভোট চাইবো, নিজেরা ভোট দিব, এটাই আমার কথা। সালাউদ্দিন ভাইয়ের জন্য আমরা ভোট চেয়েছি, আজ তার সন্তান এসেছে, এটা একটা আমাদের কাছে বড় পাওয়া। অনেকে বলেছে একটা নতুন মুখ চাই, সেটাও আমরা পেয়েছি। আল্লাহ পাক যাতে আমাদের মনের আশা পুরো করে, আমরা যাতে রবিন আঙ্কেলকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের মাঝে এমপি বানিয়ে আনতে পারি, এটাই আমাদের চাওয়া। এমন একজন যোগ্য ব্যক্তি আমরা পাইছি, উনি সন্ত্রাসের সাথে কোনো আপোষ করতে দেখিনি। উনি কোনো দলের লোকের যদি অপরাধ করে তার সাথে কোনো আপোষ করতে দেখিনি। ইভেন মানে আমরা যারা ওনার সাথে রাজনীতি করি, যত পুরনো রাজনীতি হোক, কোনো ভুল ত্রুটি হলে সরাসরি বলবে না এটা ঠিক হয় না, এটা ঠিক হবে না, কোনোভাবেই উনি, আমি মনে করি আমাদের যে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত এই আয়ের মানুষ এই এলাকায় বেশি। এই আয়ের মানুষের কথা এরকম সরাসরি শোনার মতো মানুষ আমরা অতীতে আর কখনো দেখিনি। কয়েকদিন আগে এক ছিনতাইকারী, 4 জন ছিনতাইকারী মিলে একটা মোবাইল ছিনতাই করছে। অনেক লোককে ডাকছি, কেউ কিন্তু বের হয় নাই। আমি এবং আমার ছেলে, আমরা 2 জন আইসা জাপানি বাজার থেকে ছিনতাইকারী ধইরা মোবাইল উদ্ধার করছি, কিন্তু কোনো লোকজন বের হয় না। আপনারা যদি নিজেরা বের না হন, তাহলে মাদক ব্যবসায়ীদের নাম যদি না বলেন, তাহলে আমাদের নেতা কিন্তু জানবে না। আমাদের এখানে একটা গ্যাং আছে, কিশোর গ্যাং কোরবান গ্রুপ। এই এলাকার ভিতরে সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী, আওয়ামী লীগ আমল হতেছে মাদক ব্যবসা করতেছে, এবং আমাদের কিছু লোকজন এই কোরবানকে শেল্টার দিচ্ছে। আঙ্কেল, এই কোরবান যদি এলাকা থেকে বিতাড়িত হয়, আমাদের এলাকার মাদক ব্যবসা 80% কমে যাবে, আমি আশা করি ইনশাল্লাহ। এই জিয়া সরণির খাল উনি আমাদেরকে দিয়ে পরিষ্কার করিয়েছেন, নাইলে এবার কিন্তু আপনারা টিকতে পারতেন না। সমাজে একজন একেবারে পরিষ্কার, ফর্সা, সুন্দর, বিনয়ী, ভালো মানুষ হইলে হয় না, কাজের লোক হইতে হয়। আমরা এমন একজন নেতা পেয়েছি যিনি কাজের লোক, যিনি কাজ আমাদেরকে দিতে পারবেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আগামীতে। বিগত সরকারের আমলে যে অবস্থাগুলো করে গেছে তারা, এই অবস্থাগুলা তাদের অভ্যাস, এই যে চুরি ডাকাতি যা হচ্ছে আপনারা বলেন, বিভিন্ন জায়গায় উনি এগুলোর কথা বলে। এই যে তো পুরানো প্রোডাক্ট, ওই আমলে যে প্রোডাক্টটা ছিল সেই প্রোডাক্টটা তো এখনো যায় নাই। আর উনি তো এখন এমপি না যে উনি এমপি যে এখনই তাদেরকে যে এখনই ইয়ে করবে। ইনশাল্লাহ আমরা আশাবাদী যে ঢাকা 4-এ তানভীর আহমেদ রবিন সাহেব কোন রকমের চাঁদাবাজ, দখলবাজ, বিচারবাজ, সন্ত্রাস, মাদক এগুলো থাকবে না ইনশাল্লাহ, আল্লাহর রহমতে ইনশাল্লাহ। আমি আমার বাবাকে দেখেছি যে এলাকার কোনো বিষয় হলে আগে মুরব্বীদের কাছে ছুটে বেড়াতেন, তাদের পরামর্শ নিতেন এবং দলের নেতৃবৃন্দকে উনি নির্দেশনা দিতেন যে এলাকার মুরব্বীদের নির্দিষ্ট করে বলে দিতেন যে ওই এলাকায় যাবা, ওই এলাকায় ওই মুরব্বীর সাথে কথা বললো, উনি যেভাবে বললো ওইভাবে কাজ করে দিবেন। এবং সেভাবে আমাদের দলের নেতৃবৃন্দ যারা ছিলেন তারা কাজ করেছেন। সবাই আমরা চলে যাব, কিন্তু আমরা রেখে যাব আমাদের কাজ এলাকার মানুষের জন্য। আসুন সবাই মিলে আমরা সকলে কাজ করি, আমরা উদাহরণ তৈরি করে আগামী প্রজন্মের জন্য। আজকে আমাদের এলাকায় মাদক দিয়ে আনাচে কানাচে ভরে গেছে, কিশোর গ্যাংয়ের উৎপাতে মানুষ, বিশেষ করে আমাদের নারীরা, আমাদের মেয়েরা, আমাদের বোনরা, তারা চলাফেরা করতে অসুবিধা হচ্ছে। কিছু কিছু জায়গায় আমাদের মুরব্বীরা ফজরের নামাজ পড়তে যাইতে ভয় পায়। আমাদের যারা এক সময় যারা এলাকায় দাপটে এলাকায় কাজ করেছেন, শাসন করেছেন, আজকে তারাও তাদের কাছে নিরুপায় হয়ে গেছে। তারা ভয়ে অন্যায় দেখলেও তারা ভয়ে অন্যায়ের প্রতিবাদ করতে পারছে না। আমার সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, কোন মাদক ব্যবসায়ী এলাকায় আমি জায়গা দেব না, কোন কিশোর গ্যাং এলাকায় আমি রাখবো না। এখানে যদি আশেপাশে থাকেন আমার কথা আপনারা শুনে যান, একে একে চিহ্নিত করব, একে একে পুলিশের কাছে দিব, তখন কোন তদবির, কোনো কথা আমি শুনবো না। আপনারা খেয়াল করে দেখবেন যে মাদক ব্যবসায়ী অথবা কিশোর গ্যাং তাদেরকে কোনো না কেউ প্রশ্রয় দেয় এলাকার রাজনৈতিক দল অথবা এলাকার প্রভাবশালী কোনো ব্যক্তি অথবা পরিবার।
তাদের প্রশ্রয় আশ্রয়ের কারণে তারা এলাকায় বসে থাকার সুযোগ পায়। কোন রাজনৈতিক দলের নেতা অথবা এলাকার কোন প্রভাবশালী ব্যক্তি যদি কোনো মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় আশ্রয় দেয়, যদি কিশোর গ্যাংকে আশ্রয় প্রশ্রয় দেয়, তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আমি কথা দিচ্ছি আপনাদের। আমি দেখবো না আপনি কোন দল করেন, আমি দেখবো না আপনি আমার দল করেন কিনা, আমি দেখবো না আপনি এলাকার কত বড় পয়সাল, আপনি কত বড় প্রভাবশালী ব্যক্তি। আপনি সমাজে নষ্ট করার অংশ হবেন, আপনাকে আইনের আওতায় নিয়ে আসবো আমি। এখানে আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন। আমাদেরকে বিভিন্ন ভাবে এলাকায় কর্মসংস্থান তৈরি করতে হবে এবং সেই কর্মসংস্থান তৈরির পাশাপাশি আমাদের সন্তানদের, আমাদের নারীদের, আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে স্বনির্ভর করার লক্ষ্যে আমাদের এলাকায় একটি স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র করা অত্যন্ত প্রয়োজন। যুব বিষয়ক মন্ত্রণালয়, মহিলা বিষয়ক মন্ত্রণালয়, সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়, আমাদের এই তিনটি মন্ত্রণালয় আছে যার মাধ্যমে বিভিন্ন সময় সরকার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। আপনারা খেয়াল করে দেখবেন অন্যান্য এলাকায় এরকম স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র আছে সরকারের, কিন্তু আমাদের এলাকায় নাই। আমাদের এলাকার মানুষের জন্য আমি একটি প্রশিক্ষণ কেন্দ্র এলাকায় আনবই, আপনাদেরকে আমি কথা দিচ্ছি। আমাদের নারীরা, আমাদের বোনরা, আমাদের মারা যদি তাদেরকে জীবনের তাগিদে যদি তাদেরকে স্বনির্ভর হতে হয়, যাতে তারা স্বনির্ভর হতে পারে সেই বিষয়ে তারা প্রশিক্ষণ কেন্দ্রে যেতে পারবে এবং তারা বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে তারা জীবন জীবিকা অর্জন করতে পারবে, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। বিগত 18 বছর যাবৎ অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, মাদক ব্যবসা, কিশোর গ্যাং সবাইকে লেলিয়ে দিয়েছে। ওই দাগী আসামিদেরকে আমরা এলাকায় ঢুকতে দেব না। যারাই তাদেরকে আশ্রয় দিবেন, প্রশ্রয় দিবেন, তাদেরকে ধরে ধরে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আমরা এলাকার মধ্যে কোনো ঝামেলা সৃষ্টি করতে চাই না। আমরাও দেখে নিব যে কে আছেন যে আওয়ামী লীগের গুন্ডা পাট্টাদের প্রশ্রয় দিয়ে এলাকার মানুষের মধ্যে আবার ভয়ভীতি সৃষ্টি করবেন। আমরা আঙ্গুল চুষবো না, আমরা ঘরে বসে থাকবো না। ভয় দেখানোর কোনো সুযোগ নাই। ভয়ভীতির বাংলাদেশ অনেক আগেই শেষ হয়ে গেছে। তাই আমি আমার দলের নেতা কর্মীদেরকে অনুরোধ করব যে মানুষের পাশে থাকেন, মানুষের সুখ দুঃখে থাকেন, মানুষকে উপকার করেন, সমাজের মুরব্বীদেরকে শ্রদ্ধা করবেন, সমাজে ভালো কাজ করার চিন্তা করবেন এবং তাদের সমাজের মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সেই বিষয়ে আপনারা রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করবেন। তাহলে আমি আপনাদের সাথে কাজ করতে পারবো। এর বাইরে যাওয়ার আপনাদের কোনো সুযোগ নাই। আপনারা ভুলে গেলে চলবেন না যে বিগত 18 বছর আপনারা মজলুম ছিলেন। অত্যাচার, নির্যাতন, নিপীড়নের সীমা এমন ভাবে লঙ্ঘন করেছে, আমরা যারা এই অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে আমাদের থেকে ভালো কেউ জানে না। তাই আজকে ভুলে গেলে চলবে না সেই দুঃখ দুর্দশার দিনের কথা। তাই আজকে মানুষ যাতে একই ভাবে কোনোভাবে অত্যাচার, নির্যাতনের, নিপীড়নের শিকার না হয় সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমি এই এলাকার খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষের জন্য আমি কাজ করব। আমি তাদের ভাই, আমি তাদের সন্তান, আমি তাদেরকে প্রাধান্য দিয়ে এলাকার শাসন ব্যবস্থা কায়েম করব। চলুন আমরা একসাথে আমাদের যারা মুরব্বীরা আছেন তাদের পরামর্শ নিয়ে, আমাদের এলাকার যারা প্রতিভাবান মানুষগুলি আছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সমাজে নতুন করে গড়ে তুলি, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো অনাচার থাকবে না, যেখানে কোনো মানুষের উপর অবিচার থাকবে না, সেই সমাজ আমরা গড়ে তুলি। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাই আমরা একসাথে কাজ করি।